বানের পানিতে ভাসছে বিস্তীর্ণ জনপদ। কুমিল্লায় নতুন করে প্লাবিত ১৩৫ গ্রাম। ফেনী, নোয়াখালী প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট। তৎপর সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন ত্রাণের বন্দর। টিএসসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা। খেলার মাঠে খাদ্য ও পোশাক সংগ্রহ। হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায়, জানালেন সার্জিস। ৩৭ দিন পর ঢাকার বুকে ছুটছে গতির মেট্রো রেল। দ্রুত চালু হওয়ায় যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। কিছু জেলায় কমতে শুরু করলেও ফেনী, নোয়াখালী থেকে নামছে না বানের পানি। তলিয়ে আছে হাজার হাজার ঘরবাড়ি। বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন। প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। ত্রাণের অপেক্ষায় আছেন প্রত্যন্ত এলাকার বহু মানুষ। এদিকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবীরা। নোয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায়। এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি, এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত ৮ থেকে ৯ হাজার মানুষের বসবাস। প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন। আমরা বেশ কিছু ঘরে ঢুকেছিলাম, দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি, এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন। কিন্তু তারা একথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল। ঘরের কোমর সমান পানি, এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসা। এভাবেই এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন। তারা বলছেন তাদের কাছে সুপেয় পানি তো নেই, খাবারও নেই, এবং অনেকে অসুস্থ, কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই। বুক সমান ঘরের ভিতর, আমরা ঘরে নাই, অন্য ঘরে চলে গেছে। ওখানে ছাদের উপরে কোন রকম ৫-৬ ফ্যামিলি আছে। বাংলাদেশের ১১টি জেলার যে বন্যা পরিস্থিতি তার সাথে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে। মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে। এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান তাহলে আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। আজকে ৩ দিনে অগর পানি, কিন্তু বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে বলতেছে বোট দিতেছে, নৌকা দিতেছে, কই আমরা এগুলা দেখি নাই। সিঁয়া দেয়, মুড়ি দেয়, তারপরে মিঠাই দেয়, এগুলা এখন ভাত, বিস্কুট। বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি, তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে। সব মিলিয়ে প্রচন্ড ভীতিকর এবং বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন। সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ। একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যে ৩টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা করছেন। এবং র্যাবকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আনসার সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন, এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষকে আমরা দেখেছি পাশে দাঁড়াতে। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নতুন করে প্লাবিত হয়েছে ২ উপজেলার আরও ১৩৫টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন ২ লাখের বেশি মানুষ। বিস্তারিত জানিয়েছেন ইশতিয়াক আহমেদ। গতকাল সন্ধ্যা থেকে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলার প্রায় ৩০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে, এবং সেখানে প্রায় ৪০,০০০ সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। বুড়িচং উপজেলায় মোট ১০৫টি গ্রাম প্লাবিত হয়েছে, এবং সেখানে প্রায় ১,৭৫,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং ১০,০০০ মানুষের মতো ইতিমধ্যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির লেগে কোনো ঘরতে বাইরে যায় না, তো যে কোনো খাওয়া দাওয়া প্রচুর মতো পাওয়া যেতেছে। বিভিন্ন জায়গায় মানুষ এখনো বাড়ির থেকে বাড়িতে পারেনি, সল্লজ্জা তারা আর্থিক মধ্যে আসে নাই, বাড়িঘর ফালাই দেয়। ব্রাহ্মণপাড়া যে উপজেলাটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই একটি একটি করে গ্রাম প্লাবিত হচ্ছে। ৩০টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। বুড়িচং আগারনগর একটি এলাকায় সেখানে একজনের লাশ কিন্তু পানিতে ভেসে উঠেছে।
যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা তাদেরকে ত্রাণ দিচ্ছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন সরবরাহ করছে। পুরো কুমিল্লা জেলা জুড়ে প্রায় 260টি মেডিকেল টিম করা হয়েছে। আমরা ত্রাণ সহযোগিতা পাচ্ছি না, অল্প অল্প যারা স্কুলে আছে তারে পাচ্ছে, ভিতরে অনেক বাড়িঘরে খাবার পৌঁছতেছে না। আমার বরাসার উচ্চ বিদ্যালয়ে আছে 500 লোক, 81টা পরিবার অলরেডি আশ্রয় নিয়ে রাখছে। 4000 হেক্টর ফসলের জমি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ। বন্যার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার, কুমিল্লার বুড়িচংয়ে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ, নোয়াখালীতে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল এবং ফেনীতে আছেন রিপোর্টার আতিয়ার সচল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। বাংলাদেশের যে 11টি জেলা বন্যা উপদ্রুত তার মধ্যে অন্যতম 3টি হচ্ছে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এবং পাশাপাশি আরও একটি আছে কুমিল্লা, যেহেতু সেটিও একটি সীমান্তবর্তী জেলা বাংলাদেশের। তো মূলত ফেনী এবং কুমিল্লার ভেতর দিয়েই যে পানিগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তা বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে ফেনী এবং কুমিল্লাকে, এবং তারপরেই সে পানিগুলো ক্রমান্বয়ে এই পশ্চিম দিকে আসতে শুরু করেছে, যার প্রভাব আমরা গতকালকে দেখেছি নোয়াখালীর বেশ কিছু এলাকা সেই পানি দ্বারা প্লাবিত হয়েছিল। এর আগে থেকেই নোয়াখালীর সেই অঞ্চলগুলো পানিতে প্লাবিত ছিল, কিন্তু গত পরশু দিনের পরে সেই পানির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল, যা আজকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর জেলায়। সেই লক্ষ্মীপুর জেলায় গত 2-3 দিন ধরে পানির পরিমাণ কিছুটা কম থাকলেও গত রাত থেকে পানির পরিমাণ বাড়তে থাকে। এবং আমি একটু আগে যেমনটি বলছিলাম যে দুপুর 1টায় যখন আমরা একটি জায়গায় লাইভ করছিলাম, সে জায়গায় পানির পরিমাণ ছিল আমাদের হাঁটুর আরও নিচে, কিন্তু 1 ঘন্টার ব্যবধানে সেটি প্রায় কোমর সমান উচ্চতায় চলে আসছে, অর্থাৎ এই পরিমাণ পানি সেখানে এসেছিল। এবং এর অন্যতম আরেকটি কারণ ছিল মাঝে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, গত রাত থেকেই এই অঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়, যার কারণে সেই বানের পানির সাথে বৃষ্টির পানি যুক্ত হয়ে পানির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল। জানিয়ে রাখতে চাই যে গত 2 দিন বৃষ্টির না থাকার কারণে পানি কিছুটা কম ছিল এবং মানুষের মধ্যে কিছুটা আশার সঞ্চার হচ্ছিল যে হয়তো পানি খুব দ্রুতই কমে যাবে, কিন্তু গত রাত থেকে মুষলধারে বৃষ্টির প্রেক্ষিতে আবারও পানি বেড়ে গিয়েছিল। এবং আমি একটা জিনিস দেখাতে চাই যে বৃষ্টির কারণে কি পরিমাণ পানি বাড়ে সেটার একটা জিনিস। এখানে আমি একটি মাদ্রাসার সামনে আছি, এই মাদ্রাসার নিচে যে অংশটি সেটির দিকে দেখলে বোঝা যাবে যে আসলে একটু আগে এখানে এই পরিমাণ পানি উঠেছিল যে সময় বৃষ্টি চলছিল, এবং বৃষ্টি যখন থেমে যায় তার আধা ঘন্টার মধ্যেই এই পানিটুকু কমে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণ পানি কমছে তার চেয়ে পানি আসার পরিমাণটা বেশি হওয়ার কারণে এখনো পর্যন্ত এখানে পানি জমে রয়েছে, যদিও খুব ধীর গতিতে পানি কমছে। তবে যেটি বলতে চাচ্ছিলাম যে ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে যে পানিটি আসছে, এতে এই মুহূর্তে একটি অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে লক্ষ্মীপুর জেলার বেশ মানুষ যারা বন্যা উপদ্রুত এলাকায় আছেন, কারণ তারা বলছেন যে আকস্মিকভাবে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় তারা সেভাবে সরে যেতে পারেননি, এবং দ্বিতীয়ত তারা বলছেন যে এখানে আশ্রয় কেন্দ্রের সংখ্যাও খুব বেশি নেই, বা আশ্রয় কেন্দ্র যা আছে তাতে আসলে তারা মনে করছেন না যে সেখানে আর অতিরিক্ত মানুষ আশ্রয় গ্রহণ করার মতন সুযোগ আছে, যার প্রেক্ষিতে তারা বাধ্য হয়ে বন্যা উপদ্রুত এলাকাতেই আছেন। এক্ষেত্রে তারা বলছেন যে প্রশাসন এবং সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা যে ত্রাণ দিচ্ছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে ত্রাণ বিতরণ করছে এবং উদ্ধার কাজ পরিচালনা করছে, তা দ্রুত লক্ষ্মীপুরের দিকে যেন তারা বিশেষভাবে নজর দেয়, কারণ নতুন করে লক্ষ্মীপুরটাই উপদ্রুত হচ্ছে এবং তারা আশঙ্কা করছে যে হয়তো আজকে যেভাবে পানি বাড়ছে এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আরও বেশি বিপর্যয়ের সম্মুখীন হতে হবে লক্ষ্মীপুর জেলার মানুষদের। তো যেই বিষয়টি বলছিলাম যে এই বন্যার যে বিপর্যয় সেটি শুধুমাত্র লক্ষ্মীপুরে নয়, শুধু ফেনীতে নয়, শুধু নোয়াখালীতেও নয়, আরেকটি উপদ্রুত জেলা রয়েছে যেটি কুমিল্লায় আমাদের আরেক সহকর্মী রয়েছেন ইশতিয়াক আহমেদ। কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ জানবো তার কাছ থেকে। কুমিল্লা গোমতী নদী বাঁধ যে এলাকা দিয়ে ভেঙেছে, অর্থাৎ কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং
যে ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বুরবুরিয়া গ্রাম থেকে পানিবন্দী অবস্থায় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ। এই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার ইসাপুরা গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন যে যে জায়গাটি আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু কমর অবধি পর্যন্ত পানি উঠেছে, অর্থাৎ পুরো এলাকায় একেবারে প্লাবিত হয়ে পড়েছে। আমরা এখানে এসে যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা তাদের যে আর্তনাদ, তাদের যে হাহাকার সেটা আমরা দেখেছি এবং তাদের চোখে অশ্রু দেখেছি আমরা। তাদের যে খাবার না পাওয়ার কথা, তাদের যে সহযোগিতা না পাওয়ার কথাগুলো তারা বলছে যে তারা শুকনো খাবার বা বিশুদ্ধ পানি অথবা খাবার স্যালাইন পাচ্ছে না। হাজার হাজার পরিবার এই মুহূর্তে একেবারে বলা যায় পানিবন্দী হয়ে রয়েছে এবং তাদের বিশেষ করে তাদের যে ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে যে ফসলি জমি রয়েছে সবকিছু প্লাবিত হয়ে গিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গিয়েছে, ঘর বাড়ি তলিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা সদর উপজেলার 2টি ইউনিয়নে 38টি গ্রাম প্লাবিত হয়েছে, তার পাশাপাশি 45,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। কুমিল্লা বুড়িচং উপজেলা যেখান দিয়ে গোমতী নদী বাঁধ ভেঙেছে সেই উপজেলায় 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে 1,75,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তার পাশাপাশি যে ঘুঙ্গুর নদী বাঁধ ভেঙেছে ব্রাহ্মণপাড়া উপজেলায়, সেখানেও আমরা দেখেছি যে 10,000 মানুষের মতন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3টি ইউনিয়ন একেবারে প্লাবিত হয়েছে এবং 30টি গ্রাম এবং 40,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। কুমিল্লা যে বুড়িচং উপজেলা রয়েছে সেখানকার আগারনগর এলাকায় একজন পানিতে একটি মৃত ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে বলে আমরা তা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে বলতে গেলে যে বলা যায় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু নৌকা দিয়ে তাদের যে ত্রাণ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে যারা পানিবন্দী তাদেরকে সরবরাহ করছে। সবকিছু মিলিয়ে বলতে গেলে একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে কুমিল্লায়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। এই মুহূর্তে নোয়াখালীতে আছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল, আমরা সরাসরি যাব নোয়াখালীতে। স্মরণকালের ভয়াবহ বন্যা নোয়াখালীর প্রায় 20 লক্ষ মানুষ অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়ে আছেন। এখানের 8টি উপজেলার প্রায় 20 লক্ষ মানুষ এখানে মানবতা জীবনযাপন করতেছে। নোয়াখালীর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে নোয়াখালীতে 908টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে প্রায় 1,63,000 লোককে আশ্রয় দেওয়া হয়েছে। আবহাওয়া সূত্র জানা গেছে গত 12 ঘন্টা নোয়াখালীতে প্রায় 33 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমরা যেখানে আছি এর পাশে নোয়াখালী সরকারি মহিলা কলেজ, এটি একটি আশ্রয় কেন্দ্র। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি এখন এই আশ্রয় কেন্দ্রের আশ্রয়ীদের সাথে যোগাযোগ করেছে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে আরো জানিয়েছেন নোয়াখালীতে প্রায় 900 মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে, 1000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে, নগদ 45 লক্ষ টাকা দান করা হয়েছে। এখানের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। নোয়াখালীর এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পানি উঠে নেই। এখানকার খাবার যে অনেকের সমস্যা হচ্ছে, খাবার চুলাগুলোতে পানি ঢুকে যাওয়াতে তারা প্রাকৃতিক গ্যাসের যে এলপিজি গ্যাস দিয়ে রান্না করতেছে, সেই গ্যাসের দামও অনেক দাম বৃদ্ধি করা হয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এছাড়া নোয়াখালীর যে উপজেলাগুলো আছে বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, ছাটকিল এবং কোম্পানিগঞ্জ, এছাড়া জেলা সদরও এখানকার মানুষ পানিবন্দী হয়ে আছে। নোয়াখালীর মানুষ যে এই স্মরণকালে এত পানি তারা ইতিমধ্যে দেখেনি বলে এখানকার প্রবীণরা আমাদেরকে জানিয়েছেন। নোয়াখালীর মানুষ চেষ্টা করতেছে যে যাতে করে তারা ঘুরে দাঁড়াতে পারে। বন্যার পানি কমে যাওয়ার পরে এখানে ক্ষতচিহ্ন আরো বৃদ্ধি পাবে বলে এখানকার মানুষ আশঙ্কা করতেছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো আমাদের সহকর্মী আতিয়াল সদরের কাছে। বন্যার যে প্রায় 1 সপ্তাহের বেশি ধরে ফেনীর মানুষ যে বন্যার সাথে একটি জীবন যুদ্ধে লিপ্ত হয়েছে তার কিন্তু অবসান হচ্ছে না। আজ যদিও ফেনীর ফুলগাজী প্রসারণ এবং ছাগলনাইয়ার পানি গতকাল থেকে কিছুটা কমেছে, কিন্তু সেই পানি ফেনীর সদরও কিছুটা কমেছে। সদর কমলেও সদর যে উপজেলাগুলোর সদর উপজেলার যে বিভিন্ন ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু পানি একইভাবে অনেক জায়গায় কিছুটা কমলেও সেটা ওইভাবে উল্লেখযোগ্য নয়। কিন্তু নতুন করে সংখ্যা দেখা দিয়েছে
ফেনীর যে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়, এই দুটো উপজেলাতে কিন্তু গতকাল থেকেই এই সব পানি নেমে গিয়ে সেসব অঞ্চলের বাড়িঘরকে তলিয়ে দিচ্ছে এবং সেখানকারকে এখন আবার নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং বন্যা পরিস্থিতির কারণে কিন্তু মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। এখন পুলিশের যে আইজিপি আসবে সেখানে কিন্তু 12টা থেকে এখন পর্যন্ত অনেক মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র ত্রাণের জন্য। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। অসংখ্য মানুষ দুর্ভোগে পতিত হয়েছেন। এই ধরনের ফ্লাড রিসেন্টলি আমরা ধরেন গত 10-12 বছরে বা 15 বছরে আমরা খুব একটা দেখিনি। দেখা যাচ্ছে যে আপনার কত একটা ত্রিপুরাতে আপনার পানি জানের পানি এত বেশি আপনার এসছে যে এখানে আপনার এখন সেটা পুরোপুরিভাবে প্রায় লক্ষ লক্ষ মানুষকে সেই বিপদে ফেলেছে। আপনারা সবাই জানেন যে এটা বৃষ্টি হচ্ছে কিছু ধরে, কিন্তু ওই যে পানিটা এসছে পানিটা কিন্তু যে ঢলের পানি, এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার যেহেতু তাদের বাঁধগুলো তারা খুলে দিয়েছে এবং একটি বাঁধে ভেঙেও গেছে, যার ফলে আপনার এই ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যা হতেই পারে, বৃষ্টিও বেশি হতে পারে, কিন্তু প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে সে দায়িত্বটা হচ্ছে যে যেহেতু আমরা ভাটির দেশ, আমাদেরকে আপনার উজানের দেশ, তাদের জানানো প্রয়োজন যে বন্যা হতে পারে, বন্যা আসছে, বন্যার পানি উজান থেকে ঢল আসছে। এই জায়গাতে আপনাকে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি ইতিমধ্যে আমরা একবার দেখেছি, যে বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ, আমরা ভাটির দেশ। উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে আপনার ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনটির ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কা বাঁধের কিছুটা আপনার আলোচনা হয়েছে, তাও আপনার খুবই আনসার্টেন। 26-এ সামনে 26 আসছে, 2026 সাল আসছে, ওখানে কিন্তু আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়ই, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি, বারবার কথা বলেছি। বিশেষ করে আপনারা সিলেটের মানুষের জানেন যে টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে কিন্তু এটা একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি, ইলিয়াস সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসাবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি যে ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য। একই সঙ্গে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ত্যাগ করার ফলে, তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে এবং এটা সকলের আকাঙ্ক্ষা, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো, এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটা 1971 সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধে। সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের মদদে একটি গোষ্ঠী প্রতি বিপ্লবের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। গত 16 বছরে যারা নির্যাতন চালিয়েছে তাদের তালিকা করে বিচারের দাবিও জানান তিনি।
বর্তমান সরকার এনজিও সরকার নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করবে বিএনপি। আয়না ঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না। একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করতে হবে। যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে। সময় সংবাদে আরো থাকছে, 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে একদিনে নামলো 300 টাকায়। মহাসড়কে ট্রাক আটকে থাকায় দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের। টানা 3 দিন ডুবে থাকার পর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। ভেসে উঠছে ক্ষতচিহ্ন, রাস্তাঘাট, ফসলি জমি, মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সেনাবাহিনী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। বিস্তারিত জানিয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস। টানা 3 দিন ভয়াবহ বন্যার পানিতে বিপর্যস্ত অবস্থায় ছিল চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি। তবে আসার কথা হচ্ছে আস্তে আস্তে ফটিকছড়ির বিস্তীর্ণ জনপদ থেকে পানি নামতে শুরু করেছেন। এই পানি নামার পরেই চোখে স্পষ্ট হচ্ছে ফটিকছড়ির ক্ষতচিহ্ন। বিশেষ করে রাস্তাঘাট যেমন পুরোপুরি ভেঙে তছনছ হয়ে গেছে, তেমনি সাধারণ মানুষের বিভিন্ন বসতঘর হয়েছে ক্ষতিগ্রস্ত। এছাড়া ফসলি জমি, মাছের ঘেরে পানি ঢুকে যাওয়ার কারণে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ির সাধারণ মানুষজন। সরকারি সহায়তারও আশা প্রকাশ করেছেন তারা। আমাদের খুব ক্ষতি হয়েছে, এই ঘরগুলা পড়ে গেছে, এই খুব কষ্টতে আছি আমরা। এইটা আমাদের সরকারের কাছে আমরা আবেদন আরো সহায়তা পাই, এই আমাদের প্রত্যাশা। ফসলি জমির মাছের প্রজেক্ট এগুলা ঘর বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্ররা অনেক দিতেছে, অনুদান দিতেছে, সেনাবাহিনী দিতেছে, তো আরো ভালো আমরা আরো ভালো হতো। অন্যদিকে চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি উপজেলায় একে একে ত্রাণ সামগ্রী নিয়ে আসতে শুরু করেছেন সাধারণ মানুষজন। বেলা যত বেড়েছে সাধারণ মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে ট্রাকে করে আসতেও বেশি দেখা গেছে। সেই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকেও ফটিকছড়ির বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। যেগুলো একদম নদীর পাশাপাশি এলাকা ছিল সেখানে আপনার স্রোতের কারণে স্রোতের বেগ বেশি ছিল, আমরা বোটের অভাবে যাইতে পারিনি। তবে টানা 3 দিনের বন্যার কারণে ও বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় ফটিকছড়ির বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত পর্যাপ্তভাবে বিদ্যুৎ সরবরাহ আসেনি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পানি নামার জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়া হয়েছে। প্রতি স্প্রিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন হয়। এতে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন হেফাজত সবুজ। কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি গেট। 6 ইঞ্চি করে এই গেট খোলার কারণে প্রতি সেকেন্ড 9000 কিউসেক পানি পড়ছে কর্ণফুলী নদীতে। এই বাঁধ খুলে দেওয়ার কারণে বাঁধের উজানে বিশেষ করে লংগদু, নানিয়ারচর এবং জুরাছড়ি, বরকল এইসব এলাকার যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল সেসব অঞ্চলের থেকে পানি নেমে যাবে। অপরদিকে কাপ্তাই হ্রদের এই পানি ছেড়ে দেওয়ার কারণে রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালী অঞ্চলে সামান্য কিছু পানি বাড়তে পারে। তবে গত কদিন ধরে কাপ্তাই হ্রদের পানি ছাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের অপপ্রচার চলেছে সেই সব অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1960 সালে এই কাপ্তাই বাঁধ সৃষ্টি করা হয়। এখানে 5টি টারবাইনের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে 5টি ইউনিটই সচল রয়েছে। এই 5টি ইউনিট থেকে এখন প্রতিদিন 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কাপ্তাই হ্রদে পানি ছেড়ে দেওয়ার কারণে এই অঞ্চলের বিশেষ করে উজানের যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেসব অঞ্চল থেকে পানি নেমে যেতে শুরু করায় মানুষের মধ্যে রয়েছে স্বস্তি।
কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জানিয়েছে 6 ইঞ্চি করে পানি ছাড়া হয়েছে, তবে যতক্ষণ প্রয়োজন বাঁধ নিরাপদ হবে না ততক্ষণ পর্যন্ত চলবে, এরপরে পুনরায় এই পানি বন্ধ করে দেওয়া হবে। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন নগরবাসী, বিঘ্ন হয় যান চলাচল। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণেই বর্ষা মৌসুমে এই দুরবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। বিস্তারিত জানিয়েছেন বেলাল হোসেন সজল। মাঝরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর অধিকাংশ এলাকা। সকাল থেকেই কিন্তু সেই দুর্ভোগ বাড়তে শুরু করে। বিশেষ করে যাওয়া অফিসগামী মানুষ রয়েছে, স্কুলগামীরা রয়েছে, তারা কিন্তু এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছে। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের যে যানবাহন, সেটাই কিন্তু সংকট দেখা গিয়েছে। যে সকল যানবাহন সড়কে নেমেছে আমরা দেখেছি বিভিন্ন স্থানেই কিন্তু তারা বিকল হয়ে পড়েছে অতিরিক্ত পানির কারণে। এছাড়া নগরীর যে টুটপাড়া মেইন রোড রয়েছে, এই রয়্যালের মোড় রয়েছে, নিউ মার্কেট, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কে আমরা দেখেছি সকাল থেকেই হাঁটু সমান পানি। এবং নগরবাসী যেটি বলছেন, এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে এই মুহূর্তে যে যাতায়াত ব্যবস্থা সেখানে কিন্তু দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি বাড়িতে পানি প্রবেশ করছে, যে মূল সড়কের পাশে যে সব দোকানপাট রয়েছে সেখানেও কিন্তু পানি প্রবেশ করছে। জানমালের ক্ষতি বা মালামালের যে সব ক্ষতির তারা কিন্তু আশঙ্কা করছে। এবং নগরবাসী যেটি বলছেন, প্রতি বছর অল্প বৃষ্টিতেই কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। তার একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে উন্নয়ন। বর্তমানেও কিন্তু খুলনা নগরীর বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ চলছে। যে সকল সড়কে উন্নয়নমূলক কাজ চলছে সেখানে কিন্তু দুর্ভোগ আরো বেশি। এবং সড়কে যারা নেমেছেন তারা যেটি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন এই দুর্ভোগ নিবারণে সিটি কর্পোরেশন যেন কার্যকরী পদক্ষেপ নেয়। যে পানির অবস্থার কারণে আমাদের কলেজে মানে পরীক্ষা দিতেও যেতে সমস্যা হচ্ছে, তারপরে বিভিন্ন গাড়ি ঘোড়া আমাদের কলেজ পর্যন্ত নিয়ে যেতে পারতেছে না। হাঁটু সমান পানি, আগামাতা রাস্তা, গাড়ি মোটে চলে না। অতিরিক্ত বর্ষা হয়ে দুর্ভোগে পড়া লাগে। তবে এখনো অনেক এলাকা আছে যেখানে হালকা বৃষ্টি হইলেই দুর্ভোগ হয়। বৃষ্টি হইলেই প্রথমত আমাদের রয়্যাল মলটা আগে ডুবে যায়। এইখানে নিচু জায়গা তো এই জন্য বেশি সমস্যা। এছাড়া আবহাওয়া দপ্তরের সূত্র যেটি বলছে, আজ ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খুলনা শহরে 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে বলে তারা কিন্তু ধারণা করছেন। পাশাপাশি এই বৃষ্টি হয়তো বা 2-1 দিনের মধ্যে কমে যাবে, তখন কিন্তু জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তারা জানিয়েছেন। খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছেন, খুলনা শহরে বর্তমানে চলমান যে সব প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ শেষ হলেই কিন্তু নগরবাসীর যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকাংশ লাঘব হবে এবং সিটি কর্পোরেশন তার যে কাঙ্ক্ষিত সুফল নগরবাসী তারা কিন্তু সেই সুফলগুলো পাবে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দুর্যোগ এক করেছে সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেন ত্রাণের বন্দর। টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর জিমনেশিয়ামে নেওয়া হচ্ছে খাদ্য ও পোশাক। এছাড়া হেলিকপ্টার সহ নানাভাবে ত্রাণ সামগ্রী দুর্গম এলাকায় পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। একটি দুর্যোগ, একটি ঐক্য। বাংলাদেশ পেরেছে, বাংলাদেশ পারবে। জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। লাইনে লাইনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান, আবার কেউ আসছেন নিজ নিজ সংস্থার পক্ষ থেকে গণত্রাণ কার্যক্রমে অংশ নিতে। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিকতার আহ্বানে ছুটছেন সবাই। বলছেন এ এক অনন্য বাংলাদেশ। এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনেরই দুর্যোগ মোকাবেলা। আগে আমরা আসলে কখনো এরকম দেখিনি যে এরকম স্টুডেন্টরা এসে ছোট থেকে শুরু করে একদম অনেক বৃদ্ধ মানুষরা এসে কাজ করছে। সো এটা দেখে আসলে অনেক ভালো লাগছে। আমরা যতটুকু পারি ততটুকু সহায়তা করার চেষ্টা করতেছি এবং সেটা হয়তো অর্থ দিয়ে হোক বা যে করে হোক সবাই আসলে চেষ্টা করছে যে যাতে কোনো কিছু করা যায়। স্পেশালি ছাত্রদের কথাই বলতেছি, কারণ হচ্ছে ছাত্ররা চাইলে দেশের যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে তারা চাইলে তারা দেশের জন্য কাজ করতে পারে। এদিকে শনিবার সংগ্রহ করা ত্রাণ সামগ্রী হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। পরিবহনে সাহায্য করছে ফায়ার সার্ভিস। সমন্বয়করা বলছেন বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায়ও পৌঁছানো হবে ত্রাণ। আমাদের এখন হচ্ছে যে প্যাকেটগুলো যাচ্ছে আসলে
এগুলো এখন হেলিকপ্টারের মাধ্যমে ইমার্জেন্সিতে আসলে নোয়াখালীতে যাবে এবং ফেনীতে যাবে। নোয়াখালীর একটি আইল্যান্ডে এবং ফেনীর একটি প্রত্যন্ত গ্রামে, এই দুইটা জায়গা থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই। তাই আমরা ইমার্জেন্সি আমরা এয়ারফোর্সের সাথে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে একটি কার্গো হেলিকপ্টার যোগে এয়ারপোর্ট থেকে এগুলো সরাসরি ওই দুই জায়গায় যাবে। আমি নিজেও সেখানে যাব। সকালে ট্রাক পাচ্ছিলাম না, রাতে আমাদের এখান থেকে অনেকগুলো ট্রাক অলরেডি গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে। তো যখন ট্রাক পাচ্ছিলাম না তখন আমরা আমাদের এখানে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসকে আমরা জানাই এখানে যে হেডকোয়ার্টার রয়েছে, তো সেখান থেকে সাথে সাথে আমাদের জন্য তারা 3টা গাড়ি পাঠিয়ে দেয়। চতুর্থ দিনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে নগদ অর্থ নেওয়া হয় টিএসসিতে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 1 মাসেরও বেশি সময় পর রাজধানীর বুকে চলতে শুরু করেছে গতির মেট্রো রেল। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে স্টেশনে ভিড় করেন যাত্রীরা। যানজটের ভোগান্তি কাটিয়ে ট্রেনের চাকা সচল হওয়ায় স্বস্তি ফিরেছে কর্মব্যস্ত মানুষের মাঝে। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন এখনও চালু হয়নি। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজল কবির খান জানান, স্টেশন দুটি দ্রুত চালু করার চেষ্টা চলছে। নাজমুস সালিহের রিপোর্ট। রোববার সকাল থেকে মেট্রো স্টেশনগুলোতে দেখা যায় মানুষের ভিড়। থমকে যাওয়া ট্রেনের চাকা সচল হওয়ার খবরে প্ল্যাটফর্মে যেন উপচে পড়া ভিড়। ট্রেন থামতেই ভেতরে একটু জায়গা পেতে হুড়োহুড়ি। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ট্রেন। গাদাগাদি হলেও আক্ষেপ নেই কারো। ট্রেনে উঠতে পেরেই খুশি যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। রাত 9টা 10টা বাসায় পৌঁছেছি এই 2-1 মাসের মধ্যে। তো এখন আজকে আমরা ফার্স্ট আবার চালু হলো, আমাদের মেট্রো রেল খুবই ভালো লাগছে। গুলিস্তান থেকে উত্তরা পর্যন্ত যেতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমি খুবই আশায় ছিলাম যে আবার কবে চালু হবে, সেক্ষেত্রে এত দ্রুত যে চালু হবে আমি এটা আশা করিনি। ঘর থেকে বের হওয়া কর্মব্যস্ত মানুষের জীবন যেন ফিরে আসে সময়ের ছন্দে। তারা বলছেন, আর কোনো হানাহানি নয়, সম্প্রীতির বাংলাদেশ চান তারা। মেট্রোকে আরো যাত্রী বান্ধব করার আহ্বান যাত্রীদের। রাষ্ট্রীয় সম্পদ আমরা চাই যে সবাই যেন কেউ ক্ষতি না করে। এটা আমাদেরই সম্পদ, দেশেরই সম্পদ। এটা আবার নতুনভাবে রিস্টোর হওয়াতে আমাদের এই সমস্যাটার সমাধান হলো। আর যেটা বলা হয়েছিল যে 1 বছর সময় লাগবে, তখন হয়তো এটা ততটা বিচার বিশ্লেষণ করা হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা খুব স্বাভাবিকভাবে, খুব নর্মালভাবে 2টি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে। যদিও 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় মিরপুরের 10 ও কাজীপাড়া রেল স্টেশন, যা এখনো চালু করা সম্ভব হয়নি। আগারগাঁও স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজল কবির খান। এ সময় তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে চালু হবে বন্ধ 2 স্টেশন। জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থাও। আজকে আমি বিকালে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে। তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না কোনো বছর 1 বছর সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কর্তৃপক্ষের। সব সংকট কাটিয়ে সচল হলো মেট্রো রেলের চাকা। এর মধ্য দিয়ে স্বস্তি ফিরল নগর জীবনে। যাত্রীরা বলছেন, মেট্রো রেল শুধু নগরের যানজটই কমাবে না, সমৃদ্ধি আনবে জাতীয় অর্থনীতিতেও। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচামরিচ। ভোক্তা অধিকারের অভিযানে একদিনের ব্যবধানে নেমে আসলো 300 টাকায়। ব্যবসায়ীদের দাবি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মরিচবাহী ট্রাক আটকে যাওয়ায় শনিবার দাম বেশি ছিল। গত শনিবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে কাঁচামরিচের বাজার ছিল লাগামহীন। নাগালের বাইরে থাকায় প্রতি কেজি বিক্রি হয় 1000 টাকা পর্যন্ত। তবে রোববার সেখানে চিত্র ভিন্ন। এদিন অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সঙ্গে দাম কমে যায় 1 লাফে 700 টাকা পর্যন্ত। পরে পাইকারিতে 300 আর খুচরায় 400 টাকা কেজি দরে বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক আটকে থাকায় দাম বেড়েছে। কালকে ফেনি বন্ধের কারণে কোনো মরিচ আসে না। কালকে পরশু 2 দিন বাজার ফাঁকা গেছে। হ্যাঁ, আজকে আসছে। আজকে এটা ইন্ডিয়ান মরিচ, দেশি কোনো মরিচ নেই। কুমিল্লা থেকে 1 কেজি মরিচ চিটাং ঢুকে নাই। যাদের ছিল তোরা মোরা এই দোকানদার থেকে এরা একটু বাড়তি দামে বেচছে।
অভিযানে মূল্য তালিকা না থাকায় মেম্বার হাউস ও নিউ যমুনা সহ 4টি দোকানকে জরিমানা করা হয় 11,000 টাকা। আগের মরিচ তাহলে আগের দামে কেনা, এটা কিভাবে এত অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পায়? কেউ যদি অস্বাভাবিক মূল্য নেওয়ার চেষ্টা করে বা ভাউচার প্রদান না করে তাহলে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এর আগে বেশ কয়েকটি সবজির আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দাম না বাড়াতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।